এখন যেমন পুরো বাংলাদেশ আসিয়া নিয়ে ব্যস্ত, আপনি লিখে রাখেন আগামী 1 মাস পর আসিয়া নিয়ে ব্যস্ত থাকবে না। এই যে ওয়াদা দেওয়া হচ্ছে যে 180 দিনের মধ্যে বিচার হবে, যদিও সব সাক্ষী প্রমাণ মজুদ আছে, তারপরও বিচার এখন করা যাবে না, 180 দিন তো বহুত ভালো বলেছে। 180 মাস তো বলে নাই, 180 সপ্তাহ তো বলে নাই। বাংলাদেশে 180 দিনের মধ্যে বিচার পাওয়া এটাও তো এক বিরল বিষয়, ব্যতিক্রম বিষয়, এবং আসলে হবে কিনা আল্লাহ ভালো জানে। তো দেখা যাচ্ছে 180 দিনের মধ্যেও যদি পায়, বাংলাদেশ হিসাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাই যায়। কিন্তু এই 180 দিন পর্যন্ত জাতির চেতনা থাকবে, 180 দিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে, 180 দিনের মাথায় আসিয়াকে কে মনে রাখবে ওই সময় বিচার হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে ফিকিরি বাকেই করবে। আর গোটা বাংলাদেশে রমজান মাসে কি শুধু এক আসিয়া ধর্ষিত হয়েছে, আর কেউ ধর্ষিত হয় নাই? প্রতিদিন পত্রিকার পাতায় আপনি খুললে পাবেন, প্রতিদিন কয়েক ডজন ধর্ষণের খবর পাবেন। এর মধ্যে যদি কিছু ভুয়া ধর্ষণের খবরও ধরি, কিছু ভুয়া মামলা থাকে যেগুলো একজন আরেকজনকে ফাঁসানোর জন্য ইচ্ছাকৃতভাবে রচনা করে। কোর্ট কাছারি ঘাটলে দেখা যায় যে ধর্ষণের যত মামলা বাংলাদেশে আছে, শিশুদের রেপগুলো বাদ দিলে বাকি ধর্ষণের মামলার বড় একটা অংশই ভুয়া। যার মধ্যে ইদানিং আবার বের হয়েছে বিয়ের প্রলোভনে ধর্ষণ। মানে কি, 2 বছর 4 বছর মনের খুশিতেই বিছানায় গিয়েছে, সব স্বাভাবিকই ছিল, কিন্তু এখন এসে প্রেমিক পুরুষ প্রেমিকাকে বলছে তোরে আর বিয়ে করবো না, ব্যাস মামলা একটা ঢুকে দিয়েছে ধর্ষণ। ধর্ষণ মানে ছিল একজন রাজি আর একজনের উপর জোর করেছে, আসলে দুইজনই রাজি ছিল, কিন্তু এখন যেহেতু বিয়ে করবে না, এজন্য আগের রাজিগুলারে থুক্কু দিয়ে উঠিয়ে নিয়েছে এবং আগের রাজিকেও নারাজিতে পরিণত করে ছেড়েছে। এই জাহিলি সংস্কৃতি, জাহিলি আইনের কারণে কত কত যে ঝামেলা চলতে থাকে, এবং কোনটা যে আসল মামলা কোনটা ভুয়া মামলা এটা বোঝাই যায় মুশকিল হয়ে। তো এখন ভেজালের ভিড়ে পড়ে আসল চেনাই দায়। তার মধ্যে আসল নিয়েও এই যে এতগুলো ঘটনা ঘটে, কিন্তু এমন এক দেশে থাকি ভাইরাল না হলে কোনোটারই বিচার পাওয়া যায় না। বিচার পেতে চাইলে ভাইরাল হতে হবে, যত বেশি ভাইরাল তত দ্রুত বিচার, আর যত কম ভাইরাল তত বেশি আলোচনার বাইরে। দেখা গেল বরগুনাতে একটা মেয়ে ধর্ষণের শিকার হলো, 7-এ পড়া মেয়ে, 7ম শ্রেণীতে পড়া মেয়ের বয়স আর কত হবে। তার বাবা মামলা করলো এই ভিকটিমের পক্ষে এবং সেই ধর্ষকের বিপক্ষে। কেন মামলা করেছে? এজন্য ধর্ষকের হাতে সেই বাবাকে প্রাণ দিতে হয়েছে। দোকানদারি করতো, দোকান থেকে আর ফিরতে পারে নাই। রাত 1টার পরে তার লাশ ঝোপঝাড়ের ভেতরে পাওয়া গিয়েছে, ধর্ষকরা জানেই মেরে ফেলেছে। এত বড় একটা ট্র্যাজেডি যেখানে ধর্ষণের মামলা করার কারণে বাবাকে লাশ হতে হয়েছে, এটা নিয়ে কোনো আলোচনা নাই। কেন? এটা তো অত বেশি ভাইরাল হতে পারে নাই। আসিয়া তো মরেও ভাইরাল হয়েছে, এজন্য তার পাশে গোটা বাংলাদেশ দাঁড়িয়েছে, এবং বিগত 1 সপ্তাহ তার পাশেই ছিল গোটা বাংলাদেশ। কিন্তু বরগুনার এই নিরীহ বাপ ভাইরাল যেহেতু বেশি একটা হতে পারে নাই, এজন্য তাকে নিয়ে অত বেশি আলোচনাও হচ্ছে না, তাকে দেখার জন্য কেউ হেলিকপ্টারে করেও যাচ্ছে না। হ্যাঁ, পুলিশের হেলিকপ্টারে করে জনগণকে নিয়ে যাওয়া এটাও তো বাংলাদেশের বিরল ঘটনা। 2 জন সমন্বয়ক, 1 জন হুজুর, তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে জানাজা পড়াতে নিয়ে গেল। তার মানে জনগণের টাকা দিয়ে জানাজা পড়াতে নিয়ে গেল। হ্যাঁ, আমি এটা বলছি না যে তার জানাজা পড়াতে গিয়ে বা পড়তে গিয়ে তারা খারাপ কিছু করেছে, অবশ্যই ভালো করেছে, এবং সকলের জন্য করণীয় ছিল যারা আশপাশে থাকে বা সুযোগ আছে এরকম মাজলুমের জানাজায় শরীক হওয়া। কারণ আর যাই হোক, এই মাজলুমকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন, এবং সে তো এমনিও নিষ্পাপ, 8 বছরের বাচ্চা মেয়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, এবং এই জানাজার উসিলে আল্লাহ তাআলা যারা জানাজা পড়বে তাদেরকেও মাফ করে দিতে পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু সরকারি টাকায় পুলিশের হেলিকপ্টার দিয়ে সাধারণ জনতা, সরকারের কোনো উপদেষ্টাও না, সাধারণ 2 জন সমন্বয়ক যারা ক্ষমতার বাইরে, এমন একজন হুজুর যিনি কখনো এমপিও হন নাই, আমাদের মহব্বতের ব্যক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া খুব একটা স্বাভাবিক ব্যাপার মনে হয় না। কারণ যে যাকে সেবা দেয় তার পেছনে কিছু না কিছু রহস্য তো থাকেই, কিছু না কিছু ব্যাপার স্যাপার থাকে। হয়তো একটা ব্যাপার হলো ইস্যুটা যেহেতু ভাইরাল, পাবলিকের সেন্টিমেন্টটাকে নিজেদের পক্ষেই রাখা, অথবা হতে পারে তাদেরকে কিছু সুবিধা দিয়ে তাদেরকেও নিজেদের ফেভারে রাখার চেষ্টা করা, এবং আগামী দিনে তারা যদি নেতাও হয়ে যায় তাদের থেকে বিভিন্ন সুবিধা আদায়ের ধান্দা করা। সত্য কি আল্লাহই ভালো জানেন। কিন্তু জানাজা তো আরও হচ্ছে, অথবা জানাজা না হলেও যেমন যে ঘটনা বললাম বরগুনার, এখন সেখানে নিরীহ বাপটাকে দেখার জন্য তো যাওয়া হতে পারত, এবং বিমানে অন্তত যদি হেলিকপ্টার নাও হোক অন্তত বিমানে করে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু দেখা যাচ্ছে না। যেহেতু ভাইরাল হয়নি, সেখানে হেলিকপ্টারও যাবে না, সেখানে বিমানও যাবে না। বিচার পেতে চাইলে আগে ভাইরাল হতে হবে। এই আজীব সংস্কৃতি কতদিন এই বাংলাদেশে চলবে আল্লাহ ভালো জানে। তার মধ্যে আবার বিচার নিয়েও কত কথা, কত কথা।
কারো কাছে এই সাধারণ জনগণ তারা তো এখন ক্ষোভের মাথায় এসে সকলে বলছে যে ধর্ষকের শাস্তি নিজেরাই বাস্তবায়ন করো, মব জাস্টিস করো, হয়তো পিটে গণধোলাই দিয়ে জায়গায় মেরে ফেলো, অথবা তার জিনিসপাতি কেটে ওরে চিরতরে পঙ্গু করে ছাড়ো, যাতে করে আর কোনোদিন ধর্ষণ তো দূরের কথা বউয়ের হক আদায় করতে না পারে, এই রকম ব্যবস্থা করার চেষ্টা করো। কিন্তু চিন্তার বিষয় হলো এই যে ধর্ষককে আপনি যদি এই কথাই বাস্তবায়ন করেন, সবাই মিলে এ ব্যাপারে একমত হন যে ধর্ষকের সাজা জনগণই দিবে, ধর্ষকরে পিটিয়ে মারবে অথবা ওর জিনিসপত্র বরবাদ করে ছাড়বে, তাহলে আগামী দিনে ধর্ষক নাম লাগিয়ে নিজের প্রতিহিংসা যার সাথে আছে, নিজের রাজনৈতিক দ্বন্দ্ব যার সাথে আছে, তার ব্যাপারে বিভিন্ন ভুয়া সাক্ষী তৈরি করে তাকে যে গণধোলাই দিয়ে মারবে না, এর কি গ্যারান্টি আছে? মব জাস্টিস শুনতে তো ভালোই শোনা যায় যে ধর্ষককে পিটিয়ে মেরে ফেলো, কিসের দরকার 120 দিন 180 দিন অপেক্ষা করা, ধর্ষিতাকে কবরে রাখার আগে ধর্ষককে কবরে রাখা হবে, শুনতে তো ভালোই শোনা যায়, কিন্তু বিচারটা করবে কে? বিচার যদি জনতার হাতেই তুলে দেওয়া হয়, জনতা যে সবগুলো বিচার ঠিকভাবে করবে এর কি গ্যারান্টি আছে? বিগত দিনে যাদের বাড়িঘর পোড়ানো হয়েছে, যাদের বাড়িঘরে হামলা হয়েছে, সবারটা এজন্য হয় নাই যে তাদের প্রতি ক্ষোভ ছিল, জাস্ট জনগণ ক্ষোভ মিটিয়েছে, বরং কারো কারো বাড়িতে এজন্য হামলা হয়েছে তার বাড়িতে অনেক দামি জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে, কার আগে কে এগুলো লুটে নিয়ে নিজেকে লাভবান বানাতে পারবে এই চেষ্টা করেছে। না হলে বিআরটিএতেও যে হামলা হলো, মিরপুর বিআরটিএতে যে হামলা হলো, বিআরটিএর মধ্যে কোন কোন বড় বড় নেতা লুকিয়েছিল এবং এখানে হামলা করার কারণে কোন কোন বড় নেতার কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো যা হওয়ার জনগণের হয়েছে। অনেকের কাগজপত্র, যারা এই ঝামেলায় পড়ে নাই তারা বুঝবে না যেগুলোর কি পেরেশানি। একদিকে পুলিশের মামলা খাবেন রাস্তায় বের হলে, আরেকদিকে বিআরটিএতে গেলে কাগজ পাবেন না। এই যে হামলা হলো এর দ্বারা ইসলামের কি ফায়দা হলো? অথবা এই যে মেট্রো রেলের স্টেশন পুড়িয়ে দেওয়া হলো, এর দ্বারা জনগণের কি ফায়দা হলো? এই এলাকারও কেউ জড়িত আছে কিনা আমি জানি না, কিন্তু এই হামলাগুলো যে হয়েছে এগুলোর পেছনে আসলে কতটুকু ক্ষোভ মেটানো ছিল আর কতটুকু নিজের ধান্দা অর্জন ছিল, নিজের গোপন কোনো এজেন্ডা বাস্তবায়ন ছিল, সেটা সকলে জানা আছে। সুতরাং ইসলাম কখনোই মব জাস্টিসের কথা বলে না, কখনো না। এমনকি একটা মাসালা মাথায় গেঁথে রাখেন, কেউ যদি নবীকে গালি দেয়, কেউ যদি আল্লাহর সামনেও বেয়াদবি করে এবং এটাকে কেন্দ্র করে কোনো মুসলমান যদি নিজেই বিচার করে ফেলে যে বাস্তবেই সে গালিদাতা, যে যাকে হত্যা করা হয়েছে বাস্তবেই গালি দিয়েছে হয়তো আল্লাহকে অথবা নবীকে, এবং কোনো মুসলমান সইতে না পেরে নিজ হাতে ওকে হত্যা করে ফেলেছে, এমনটাও যদি হয়, ইসলামের কথা কিন্তু এটাই, ওই হত্যাকারীকেও বিচারকের সামনে দাঁড় করানো হবে। দাঁড় করানোর পরে তাকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হবে না, যখন তদন্ত করে আসলেই প্রমাণিত হবে যে হত্যাকাণ্ডটা ব্যক্তিগত কোনো কারণে করে নাই, রাজনৈতিক প্রতিহিংসার কারণে করে নাই, বরং নিহত ব্যক্তি আসলেই নবীকে গালি দিয়েছে বা আল্লাহকে গালি দিয়েছে, এমনটা প্রমাণিত হলে যে হত্যা করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এটাই হাদিসের কথা, লা ইউক্তালু মুসলিমুন বিকাফিরিন, যারা কাফের হয়ে যায় তাদের কারণে কোনো মুসলমানকে হত্যা করা যায় না, মৃত্যুদণ্ড দেওয়া যায় না, কিন্তু তাই বলে তাকে ছেড়েও দেওয়া হবে না, বরং বিচারক তাকে তাজির দিবে। তাজির মানে কি? এমন কোনো সাজা দেবে যেই সাজা দেওয়ার কারণে আগামীতে মানুষ নিজেরাই বিচার না করে বরং বিচারকের কাছে এনেই অপরাধীকে অর্পণ করার চেষ্টা করে। সেই তাজির যে কোনো শাস্তি হতে পারে, এটা সামান্য হতে পারে, ভারী কিছু হতে পারে, এটা বিচারকের ইচ্ছার উপর নির্ভর করে। তবে তাজির বিচারক দেবে, অথবা সে যদি ক্ষমাও করে দেয় তবুও মানুষের সামনে এটাকে স্পষ্ট রাখবে যে এই কাজটা যেটা করেছে উচিত হয়নি, উচিত ছিল এই অপরাধীকে ধরে নিজেদের সামনে নিয়ে আসা। ইসলামী রাষ্ট্র এবং ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে এই কথা। তো দেখা যাচ্ছে আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলেও ইসলাম এটাই চায় সেখানেও অপরাধীকে বিচারকের সামনে আনা হোক এবং বিচারক ইসলামী শরিয়ার রুলস অনুসারে তার বিচার করুক। একইভাবে ধর্ষণের কেচ্ছার ক্ষেত্রেও ইসলাম এটাই বলবে, তাকে বিচারকের সামনে আনা হোক। কোন বিচারক? এখন তো আবার অনেকে বলছে যে ধর্ষণের ইসলামের যে সাজা আছে, ইসলামের সাজা কি সবাই জানেন? যদি বিবাহিত হয় সাজা অনেক বেশি কঠোর, যদি অবিবাহিত হয় তাও সাজা ডেঞ্জারাস। তবে এখানে জিনার ধর্ষণে কিছু পার্থক্য আছে। জিনার ক্ষেত্রে উভয়ে সাজা পায়, পুরুষও পায় নারীও পায়, ধর্ষণের ক্ষেত্রে উভয় সাজা পায় না, একজন পায়। দ্বিতীয় বিষয় হলো ধর্ষণের সঙ্গে যদি অন্য কোনো অপরাধ যুক্ত থাকে, যেমন আসিয়াকে শুধু ধর্ষণ করা হয় নাই বরং নির্মম বিভিন্ন অত্যাচার তাকে করা হয়েছে, ব্লেড দিয়ে তার লজ্জাস্থান কেটে ফেলা হয়েছে, অবশেষে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং আল্লাহর বান্দি মারাও গিয়েছে, এগুলোর সাজা শুধু ধর্ষণের সাজা না, এগুলোর মধ্যে ধর্ষণের সাজা থাকবে, হত্যার সাজা থাকবে। একইভাবে হত্যা চেষ্টা যদি কোথাও নাও মারে কিন্তু মারার চেষ্টা চালিয়েছিল, হত্যা চেষ্টার সাজা অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত থাকবে। তো এরকম আবার যদি কাউকে কিডন্যাপ করে নিয়ে যায় সেখানে ওটার সাথে যুক্ত থাকবে, অনেকগুলো অপরাধের সাথে একসাথে যুক্ত হতে পারে। তো দেখা যাচ্ছে ধর্ষণের ক্ষেত্রে ইসলাম যে সাজাটা দিয়েছে এখানেও কিন্তু অনেকগুলো বিষয় তদন্ত করার, ঘাটাঘাটি করার বহু প্রয়োজন আছে। আজকাল বলা হচ্ছে, অনেকে দাবি তুলছে যে বাংলাদেশেও ধর্ষণের সাজা, ইসলামী যে সাজা আছে সেটা বাস্তবায়ন করা হোক। যদি বিবাহিত হয় পাথর মেরে তাকে হত্যা করে ফেলবে। পাথর মেরে হত্যা করার ব্যাপারে একটা বিষয় মাথায় বসিয়ে রাখা দরকার, সেটা হলো পাথর মেরে হত্যার মানে এটা না যে শুরু থেকে শেষ খালি পাথর মারবে আর মারবে আর মারবে এবং পাথরের আঘাতেই তাকে মরতে হবে, জরুরি না। বরঞ্চ যদি এমন হয় 2-4টা পাথর তার গায়ে ছুঁড়েছে, অবশেষে তাকে অন্য কোনো পন্থায় হত্যা করে ফেলেছে, ইলেকট্রিক শক দিয়ে হোক, গুলি করেই হোক, ফাঁসি দিয়েই হোক, অন্য কোনো পন্থায় মেরেছে, কিন্তু শুরুতে 2-4টা পাথরে আঘাত করেছে, তবুও এই সাজা বাস্তবায়িত হবে। এটা নাজায়েজ কিছু হবে না, বরং ওলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন এর দ্বারাও সেই প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের যে ফয়সালা আছে বাস্তবায়ন হয়ে যাবে। প্রতিটা পাথরই থাকতে হবে এবং পাথরের আঘাতেই মৃত্যু নিশ্চিত হতে হবে, দ্বিতীয় কোনো সাজা এর সঙ্গে অ্যাড করা যাবে না, বিষয়টা এমন না। কিন্তু চিন্তার বিষয় হলো এই সাজা দিবেটাকে।